আমরা যে আশা করেছিলাম, জুলাইয়ের যে জীবন দিয়েছিলেন মানুষগুলো, যে আমার চোখের সামনে আমার হাতের উপরে যে মানুষগুলো লাশ আমি দেখেছি, এতগুলো মাসের মানে যে মারা গেছে সে নিজেও জানতো না যে আমি কেন মারা যাচ্ছি, মানে সে যে আন্দোলন করতে গেছে সেও না, নিরীহ লোক, মানে একদম নিরীহ বহু মানুষকে আমি দেখেছি রাস্তার মধ্যে পড়ে থাকতে, মারা যেতে। আমি কয়েকজনকে ওই তুলে যে রিক্সায় তুলে দিচ্ছি, খারাপ লাগতেছে যে এই লোকটা যে গুলি খেলো, ও যে কেন গুলি খেলো ও নিজেও বুঝে নাই। আমি তো ধরুন ট্রেন সোলজার, আমি তো বুঝতেছি যে এখানে কি যুদ্ধ হচ্ছে, আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে ট্রেন করে করে বেরোয় যাবো আমি। কিন্তু এরা যে মারা গেল, যে একটা মেয়ে সে প্রথম জীবনে একটা প্লে কার্ড নিয়ে রাস্তা দাঁড়াইছে, সে গুলি খেয়ে মারা গেল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম 1 ঘন্টা আগে যে বাবা তুমি যে এই আন্দোলন করতেছো, তুমি রাস্তার মাঝখানে দাঁড়ায় না, একটু অ্যাঙ্গেলে দাঁড়াও, সাইডে দাঁড়াও, কারণ গুলিটা সোজা মাঝখান থেকে আসলে তোমার একদম এগুলো লাইভ বুলেট ছুটতেছে। হ্যাঁ, তো বলতে বলতে তার আধা ঘন্টা পরে সেই মেয়েটা মারা গেছে, আমি তাকে দেখেছি। এই যে জিনিসগুলো, এগুলো ট্রমা। তো এতগুলো মানুষ মারা গেল, এত কিছু হলো, এটার বিনিময়ে যখন একটা সরকার হলো, সেটা বিপ্লবী সরকার হবে, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল। অনেকে যারা আমরা লাইভ টক শোতে আসে বা যারা বিশেষ করে পিনাকি, যেমন বিপ্লবী সরকার, ইলিয়াস বিপ্লবী সরকারের জন্য দাবি তুলেছিলেন, সেই দাবিগুলো আসলে হয় নাই। হলো কি, একটা এন্ট্রিম সরকার। এখন এন্ট্রিম সরকারের সবচেয়ে বড় উনি যে কাজটা করলেন সেটা হচ্ছে ওনার আশপাশের আবারও সেই সেম চেলায় জড়াই গেলেন। কিরকম, ওই যে খলিলুর রহমান সাহেব যে এখন পররাষ্ট্র মানে মন্ত্রী রয়ে গেছেন, উনি ওনার পররাষ্ট্র ওই সময় কি নীতিগুলো কাজ করেছিলেন সেগুলো কেন শেষ করতে পারলেন না? ওনার যে আইন মন্ত্রী এখন, সেই মানে আইন উপদেশ, সেই সময় যে অ্যাটর্নি জেনারেল, সে এখন আমাদের আইন মন্ত্রী। তাহলে তারা সেই আইনগত ভাবে সেই কাজগুলো ওনারা কেন করে যান নাই? কেন শাস্তিটা কনফার্ম করে শেষ করে যান নাই? কেন আমাদেরকে গণভোট চাইয়ে সেটা ফেল করতে হলো? কেন ওইটাকে উনি সম্পূর্ণ করে তারপরে উনি শেষ করতে পারলেন না? এই যে অসম্পূর্ণ জিনিস, উনিও বিদ্যুৎ সেক্টরে একটা কমিটি করেছিলেন। সেই কমিটিকে যে পাওয়ারটা দিলেন, সেই পাওয়ারটা হচ্ছে তোমরা রিফর্ম করবা। তো ওনারা প্রথম ওই যে ফয়জুর রহমান সাহেব ছিলেন তখন উপদেষ্টা, উনি অনেস্ট, ওকে বুঝলাম উনি অনেস্ট, কিন্তু উনি হচ্ছে অনেস্ট বায়াসড। তো অনেস্ট আর বায়াস দিলেও হয় না, মানে এটার একটা কম্বিনেশন থাকতে হয়। এই জন্য বললাম আর্মিতে কেন দিতে বলছে, এখানে অনেস্ট বায়াসের কোনো শব্দ নাই, বেত আছে শুধু, আল্লাহর হস্তে মাই, মানে সোজা আমার লাগবে। তো এখানে বায়াস মায়াস হওয়ার কোনো জায়গা নাই। তো আমি ওইরকম একটা পদ্ধতির কথাই বলেছি এই কারণে, কারণ এই দেখেন ফয়জুর রহমান সাহেব, উনি আবার খুব আস্থাভাজন লোক, উনি ওনার আস্থাভাজন লোকজন দিয়ে একটা কমিটি করলেন। এই কমিটি যখন করতে গেল, কমিটি যখন মিটিং ডাকে, কমিটি যখন এই কাজগুলো করতে যায়, যে ওনারা ওই ফর্মুলা বলে টেন্ডার করছে, টেন্ডারে যে টেন্ডার যখন আর এক্সিকিউট করতে পারে না। কারণটা হচ্ছে, আপনি যদি এক্সিকিউট করতে চান তাহলে আপনার আগের যেগুলো লোকগুলো অন্যায় করেছে এটার শাস্তিটা আপনাকে এনশিওর করতে হবে। উনি বলে শাস্তি তো আইনগত ব্যাপার, ওটা আমার কাজটা, ওটা কোর্টে যে শেষ হবে। দের ইজ নাথিং কল এন্ড। আপনি যদি দেশের উপকার করতে চান, আপনার নিজের, আপনি অনেস্ট থাকবেন, আর আপনি কোনো কিছুতে ভয় পাবেন না, আপনি আল্লাহ ছাড়া। আপনি যদি করতে চান আপনি করতে পারতেন, উনি করেন নাই। উনি যদি করতে চাইতো তাহলে উনি যে সকল আইনগুলোকে যে এআই গুলো বাদ দিয়েছে, উনি তখনই এই সামিত গ্রুপের কল্লা ধরে নিয়ে এসে টাকা আদায় করে দেশে পাওয়ার প্ল্যান্টের জন্য কিছু কন্ট্রাক্ট সাইন করে যেতে পারতো, যাতে এখন যে ক্রাইসিস গুলো হচ্ছে এই ক্রাইসিস গুলো হতো না। উনি যদি বিপিসি কে তখন যে পলিসি গুলো চেঞ্জ করতে চাইছিল, সেই পলিসি গুলো চেঞ্জ করে উনি যদি আগে 10 বছরের জন্য G2G কন্ট্রাক্ট করে যেত, যে আমরা সৌদি আরব থেকে এই পদ্ধতিতে এত এলএনজি পাবো, এত এইগুলো পাবো, এবং উনি যদি এই যে মোংলা পোর্টে যে সকল অবৈধভাবে লোকগুলোকে যে ট্যাঙ্কার বানায়, যে বসুন্ধরা, ইউনাইটেড গ্রুপ, এদেরকে যে এলপিজি রেজিস্ট্রেশন করতে দিয়েছে, এগুলো না করে উনি বাংলাদেশের নিজস্ব ক্যাপাসিটি, গভর্নমেন্টের ক্যাপাসিটি যদি উনি আরেকটা বন্দরে বানায়, যদি এলপিজি একটা এরকম হাব তৈরি করতে পারতো এবং সেখান থেকে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারতো, এই প্রজেক্টগুলো যদি উনি নিতে পারতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ উনি অনেক বড় কাজ করে গেছেন। উনি ঘোড়ার ডিম করছেন আমার, উনি আমাদের শুধু টাইম নষ্ট করেছেন। উনি ওই শেষ পর্যন্ত যে কোন একটা দলের হাতে পায়ে ধরে বোঝাই দিয়ে উনি বেরিয়ে গেছেন। এই বোঝাই দেওয়ার জন্য এই সাহসিকতার মানুষের আমরা দরকার নাই। উনি মানে কোনো সাহসিকতার কোনো কিছু দেখান নাই। উনি, হ্যাঁ, হি ইজ এ ভেরি ভেরি জেনুইন লোক, লিটারেচার লোক, সবকিছু ঠিক আছে, কিন্তু একজন নেতা হিসেবে উনি আমাদের জন্য কোনো কাজ করে যেতে পারেন নাই। আমরা বিপ্লব, মানে আমরা খুব কষ্ট করে 16 বছর আমরা মানে বিপ্লবকে নিয়ে এসে একটা দেশকে ওনার হাতে তুলে দিলাম। উনি সেটাকে যে আমাদের জন্য মূল যে কাজটা ছিল, কেন আমরা সরাইছি, আমরা কি আওয়ামী লীগ না বিএনপি, এটাও তো দেখতে চাই না। আমাদের দেখা ছিল দুর্নীতিতে এমন অবস্থায় গেছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে, আমরা সেখানে কিছুই করতে পারলাম না। তাহলে আমাদের দরকার ছিল হচ্ছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেতে আর
ভবিষ্যতে কোনো দুর্নীতি হবে না এবং আমরা অ্যাটলিস্ট সুখে শান্তি থাকবো। উনি কি সেই সুখ শান্তি উনি আওয়ামী লীগের প্রত্যেকটা লোককে এই বাংলাদেশ থেকে টাকা নিয়ে বেরোয় যেতে দিয়েছেন, নাহলে 2 বছর ধরে টাকা বের করছে। এমন তো না যে 5ই আগস্টে সব টাকা দেশের থেকে বেরোয় চলে গেছে, এমন তো না যে 5ই আগস্টে মানে শেখ হাসিনার সকল ছেলাপেলা বেরোয় চলে গেছে। সব ক্যান্টনমেন্টে যে থাকছে, উনি ক্যান্টনমেন্টে থাকতে দিচ্ছেন কেন? উনি কেন ওয়াকারকে তখনই ধরতে পারেন নাই যে তুমি যে আমার মানে তুমি যে দেশের ওই সময় এন্টিম অবস্থায় ছিল, তুমি শেখ হাসিনাকে প্লেনে করে তুমি কার আদেশে যেতে দিয়েছো ভারতে? উনি ভারতকে কেন চ্যালেঞ্জ করেন নাই যে ভারত তুমি কেন শেখ হাসিনাকে রেখে দিবা? ও তো আমাদের দেশের শেষ করে গেছে, আমাদের রক্ত চুষে নিয়ে চলে গেছে। তাহলে সেই রক্ত পিছাসুকে আমি কেন ওই দেশে থাকতে দিব? তার সাথে আমার কি সম্পর্ক? এইরকম স্ট্রং হতে উনি পারেন নাই। এই জায়গাটায় উনি নেতা হিসেবে আমাদের জন্য একদমই পারফেক্ট চয়েস ছিলেন না। ওই রকম একটা বিপ্লবী সময়ে একজন বিপ্লবী নেতা দরকার ছিল, যে ডান্ডা দিয়ে, ওই যে বললাম আপনার ডান্ডা দিয়ে সোজা করতে পারবে, এরকম একটা বিপ্লবী নেতা আমরা পাই নাই। আমাদের দুর্ভাগ্য, আমরা শুধু ওই যে মেকি মেকি কথাবার্তা বলে ওই ফারুকি সাহেবের মতো অমুক তমুক এইসব জিনিস পাইছি। এগুলো আমাদের দরকার ছিল না। আমাদের দরকার ছিল হচ্ছে ডান্ডাবাজ, যে সোজা করে দিতে পারবে পুরো সিস্টেমকে। পরের দিন সকালে কেন সোজা হবে না? মানে জরুরি ব্যবস্থার উপরে তো কোনো ব্যবস্থা নাই। একটা দেশের ক্রাইসিস হয়েছে, আমি টাকা দিতে পারবো না, আমি লোন নিছি মনে করেন, আমি আগে হাত তুলে দিব, তারপরে না হচ্ছে পরের কথা। তা আমাদের দেশের এখন হচ্ছে এনার্জি সিস্টেমে ক্রাইসিস চলতেছে, জরুরি অবস্থা হবে, কোনো আইনের কোনো দরকার নাই। কালকে সকালবেলা থেকে প্রোডাকশন হবে, কালকে পরিষ্কার ডিস্ট্রিবিউশন আছে, যা রিসোর্স আছে সেই রিসোর্সের সবচেয়ে বেস্ট ম্যানেজমেন্ট